এরই মাঝে আরসের ডাক পড়লো। সাদাত মোড়ল ডাকছেন তাকে। আরস বিরক্ত হলো কিছুটা, সবে তৃপ্তিকে পটানোর চেষ্টা করছিল। বয়স হচ্ছে তো, আর তারও তো উচিত এবার বিয়ে করে নেওয়া। তৃপ্তিকে প্রথম দেখায় তার মনে ধরেছে সমবয়সী সবগুলোই বিয়ে করে নিয়েছে। এতদিন অর্পণটা সিঙ্গেল ছিল, এখনো তারও একটা হিলে হয়ে যাচ্ছে, বাকি পড়ে যাচ্ছে শুধু সে। কিন্তু তার বাবা তা হতে দিলে তো? সেই তার পরিশ্রমে জল ঢেলে দিলেনি। আরস বিরক্ত কাঁদো কাঁদো গলায় বলল, আচ্ছা বিয়াইন, পরে কথা হচ্ছে। হাসি মুখে তৃপ্তি বলল। হুম। আরস চলে গেল। তৃপ্তি এবার গাল এলিয়ে হেসে উঠল। সে বুঝতে পেরেছে আরস তাকে পটানোর চেষ্টা করছে, কারণ বিয়ে বাড়িতে তো এমনটা হরহামেশাই হয়ে থাকে। বিষয়টা স্বাভাবিক নয় কি? তৃপ্তি চলে গেল পূর্ণতা পুষ্পিতার কাছে। তারা একটা টেবিলের চেয়ারে গোল হয়ে বসে রয়েছে। লাম আর লামিয়াও রয়েছে। তৃপ্তি গিয়ে বসলো পূর্ণতার পাশে। পূর্ণতা তাকে দেখে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে আপু? এখানেই ছিলাম। ডেকোরেশন বেশ ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, এক কথায় দারুণ। পুষ্পিতা বলে উঠল। গ্রুপ সেলফি তুলবো না আমরা? সকলে একসঙ্গে বলে উঠল। অবশ্যই। ওরা গ্রুপ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো। অর্পণারীরা সেই আগের ভঙ্গিতে স্টেজে বসে ফটোশুট করছে। এরই মাঝে চলে এলো প্রলয়। সে একটা কাজে বের হয়েছিল। ভাইয়ের বিয়ে বলে তো আর নিজের কাজ ফেলে রাখতে পারে না। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে তার রাজনীতি। ইদানিং রাজনীতি থেকে পিছু হটে যাচ্ছে সে। যে রাজনৈতিক ক্যারিয়ার তার স্বপ্ন ছিল, এখন তার প্রতি বেড়েছে দূরত্ব। তবে প্রলয় আর কোনো দূরত্বকে নিজের প্রিয় জিনিসগুলোর দিকে ঝুঁকতে দেবে না। প্রলয়কে পেয়ে অর্পণ খুশি হয়ে গেল। নিজের ফোন থেকে মৃত্তিকার নাম্বারে আবার কল লাগালো, এটা জানার জন্য যে তারা এখন কোথায় আছে। তবে কল করে জানতে পারলো মৃত্তিকা প্রায় চলে এসেছে, আর 5 মিনিট সময় লাগতে পারে। কেটে গেল আরো 20 মিনিট। অর্পণ আর ইরাকে হলুদ লাগানো শুরু করা হয়েছে। মাধুরী খুব তাড়া দিচ্ছিলেন। এখন তো সবে রাত 9টা বাজছে, এখনো অনেক আয়োজন বাকি রয়েছে। ছেলে মেয়েগুলো নাচের রিহার্সাল করেছে অর্পণের বিয়েতে নাচবে বলে, তাই গায়ে হলুদ দেওয়ার কাজটা আগেই সেরে রেখেছে। অর্পণ যখন দেখলো তার বোন চলে এসেছে, তখন ইরাকে ইশারায় বলল মৃত্তিকাকে যেন স্টেজে ডেকে নিয়ে আসা হয়। ইরাও সেটাই করলো। সে তার একজন বান্ধবীকে দিয়ে মৃত্তিকার কাছে পাঠালো। তনুজাকে নিয়ে স্টেজের কাছে গিয়ে এলো মৃত্তিকা। তাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রলয়। আজ অন্যরূপে দেখছে সে তার ভূমিকন্যাকে। ধরিত্রীতে যেন হলুদিয়া পরি নেমে এসেছে, যার সর্বাঙ্গ নেই কোনো সাজ আর নেই কোনো ভূষণ। এতেই যেন ভূমিকন্যাকে মারাত্মক সুন্দর দেখাচ্ছে। তাক লেগে যাওয়া সুন্দরী যাকে বলে। মৃত্তিকা আর তনুজা গেল অর্পণ আর ইরাকে হলুদ লাগাতে। স্টেজে মৃত্তিকাকে দেখে সবাই অবাক হলো, বিশেষ করে মাধুরী। তিনি হাঁ করে চেয়ে রয়েছেন। পরিবারের সদস্যদের বাহিরেও অনেকেই ভূমিকে প্রলয়ের স্ত্রী হিসেবে চিনত, তবে তারা তো আর জানে না 1 বছর আগের ঘটে যাওয়া ঘটনার কথা। মৃত্তিকা আর তনুজা স্টেজ থেকে নিচে নামলেন। তনুজা চলে গেলেন হাত পরিষ্কার করতে। ওনার হাতে অনেকটাই হলুদ লেগেছে, এটা মুছে না নিলে শাড়িতে লেগে যেতে পারে। এদিকে মাধুরী এসে মৃত্তিকার হাত ধরে একপাশে নিয়ে গেলেন। প্রলয় তা খেয়াল করলো। সে তখন থেকে মৃত্তিকাকে দেখে যাচ্ছে। মাধুরী বললেন, তুমি বেঁচে আছো? তাহলে এতদিন কেন আমাদের বাড়িতে ফিরে এলে না? তোমার জন্য আমার ছেলেটা গুমড়ে গুমড়ে মরছে। আশেপাশের কয়েকজনের দৃষ্টি এখন মৃত্তিকা আর মাধুরীর দিকে। মহিলাদের মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে। ফিরোজাও এগিয়ে এলেন। মৃত্তিকাকে দেখে তিনিও বেশ অবাক। খুশি হয়ে কাছে টেনে নিলেন। কিছু সময়ের জন্য চুপ করে থাকলেও এবার আর চুপ করে থাকতে পারলো না মৃত্তিকা। ফিরোজাকে নিজের থেকে ছাড়িয়ে আর মাধুরীর হাতটা নিজের হাত থেকে ছাড়িয়ে সে বলল, আপনারা কি সব কথা বলছেন? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। কারা আপনারা? ফিরোজা বলল, আমাদের প্রতি বুঝি খুব অভিমান জমেছে। আপনারা কি সব কথা বলছেন? আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। কারা আপনারা? এমন হেয়ালি পছন্দ হলো না মাধুরীর। তিনি বললেন, ভূমি, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? প্লিজ আমাকে ভূমি বলে ডাকবেন না। কতবার করে বলেছি আপনাদের কোথাও ভুল হচ্ছে, বুঝতেই চাইছেন না। দিস ইজ টু মাচ। প্রলয় এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে মৃত্তিকার দিকে। তার ভূমিকন্যার এক অন্য রূপ দেখছে সে। সেই শান্ত মেয়েটার মাঝে আজ আকাশ পাতাল তফাত। দুটি অস্তিত্বের মাঝে ভিন্নতার দেয়াল আকাশ সম। আগে সেই ভূমিকন্যাকে মৃত্তিকার মাঝে খুঁজে পাওয়া যায় না। প্রলয় এগিয়ে তার মায়ের পাশে দাঁড়ালো। তাকে দেখতে পেয়ে মৃত্তিকা বলল, ওহ, এই যে এমপি সাহেব ওরফে মিস্টার সেহরিশ আরশান প্রলয়,
প্লিজ বোঝান আপনার ফ্যামিলিকে, নাকি আপনার পুরো ফ্যামিলি এমন? জনে জনে এসে মানুষকে বিরক্ত করা বুঝি আপনার ফ্যামিলির স্বভাব? দেয়ার শুড বি আ লিমিট টু টলারেন্স। মৃত্তিকার এতগুলো কথাতেও কোনো প্রতিক্রিয়া জানালো না প্রলয়। চুপটি করে বুকে দু হাত গুজে দাঁড়িয়ে রয়েছে। মৃত্তিকাকে এতগুলো কথা বলতে দেখে মাধুরী তেতে উঠে বললেন, তোমার সাহস কি করে হয় এতগুলো কথা বলার? এ বিষয়ে আমি কিছুই বলতে চাইছি না আন্টি, প্লিজ এন্ড দিস ম্যাটার। হাঁটুর বয়সী মেয়ের কত দেমাগ! আপনি আপনার লিমিট ক্রস করছেন আন্টি। শুধু শুধু এভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার কোনো মানেই হয় না। বড়দের সঙ্গে তর্ক করাই বুঝি তোমার মা শিখিয়েছেন? তনুজা এসে দেখলেন মৃত্তিকার সঙ্গে কারো ঝামেলা লেগেছে। তিনি গিয়ে মেয়ের পাশে দাঁড়ালেন। এবার স্টেজ থেকে নেমে এলো অর্পণ আর ইরা। অর্পণের তো মাথায় হাত। কোথায় সে ভাবলো মৃত্তিকা আর প্রলয়ের আবারও এক করবে, কিন্তু হচ্ছে সবই উল্টো। এরা লড়াই শুরু করে দিয়েছে, বউ শাশুড়ির লড়াই চলছে। এখানে কেউ কারো থেকে কম যায় না। মাধুরীকে উদ্দেশ্য করে তনুজা বলল, আপনি ওর সঙ্গে এভাবে কথা বলতে পারেন না। আপনার কোনো রাইট নেই এভাবে কথা বলার। আপনি কে এ কথা বলার? যার সঙ্গে আপনি বাজে ব্যবহার করছেন আমি তার মা হই। মাধুরী কিছু বলতে নেবেন তার আগেই অর্পণ ওনাকে থামিয়ে দিয়ে বলল। চুপ করে গিয়েও কিছুটা ব্যঙ্গাত্মক স্বরে মাধুরী বললেন, মা যেমন মেয়েও তো তেমনই হবে। পুরনো ক্ষত আজ আবারও তাজা হয়ে গেল। এই কথা 1 বছর আগে মাধুরী তাকে বলেছিলেন। আজ 1 বছর পর আবারও তিনি সেই একই কথা বলছেন। এবার নতুন রূপে তেতে উঠলেন মৃত্তিকা। দীর্ঘ সময়ের রুষ্টতা এখন রণরঙ্গিনী রূপ ধারণ করেছে। তার মাকে নিয়ে কেউ কিছু বললে আজ আর সে কাউকে তোয়াক্কা করবে না, হোক সে মহুয়া বা তনুজা। দুজনেই তাকে মায়ের ভালোবাসা দিয়েছে। একজন পেটে ধারণ করেছে নিজের জীবনে, মেয়ের জন্য লুটিয়ে দিয়েছেন, আরেকজন হৃদয়ে ধারণ করেছে। মৃত্তিকা এবার মাধুরীকে কিছু না বলে ইরাকে বলল, ইরা, তুমি কি আমাদেরকে এখানে অপমান হওয়ার জন্য ইনভাইট করেছিলে? উনি আমার মামুনিকে সহ অপমান করছেন। দিস ইজ রিয়েলি টু মাচ। একটা ছোট কথা কাটাকাটি নিয়ে বিষয়টা অন্যদিকে ঘুরে যাচ্ছে। গায়ে হলুদের পুরো অনুষ্ঠান থেমে গিয়েছে। সকলের মনোযোগ এখন এখানেই। ভিড় জমেছে বলতে গেলে। প্রলয় এবার তার মাকে থামিয়ে বলল, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? প্রত্যেকবার তুমি এমন কিছু কাণ্ড ঘটাও যার কারণে আমাদের মা ছেলের মাঝে দূরত্ব বাড়ছে। হয়তো দূরত্ব কখনোই কমবে না, কারণ আমার মা তো নিজেকে কখনো বদলাবেই না। প্রলয়ের কথাটা একেবারে বুকে গিয়ে লাগলো। মাধুরী কষ্ট পেলেন, চোখ জোড়া আপ্লুত হলো। প্রলয়কে কথায় কোনো ভুল নেই। ভূমির সঙ্গে তিনি এমনই আচরণ করতেন। ছেলের পছন্দের গুরুত্ব ওনার কাছে ছিলই না, যার কারণে তিনি প্রতিনিয়ত ভূমির সঙ্গে খারাপ ব্যবহার করে গিয়েছেন। কখনো আপন করার চেষ্টাই তিনি করেননি। ভূমি বহু কষ্টে চেষ্টা করেছে ওনার মন জুগিয়ে চলার। এই কথাটা তিনি মনে মনে হাজারবার স্বীকার করেন। আজ একটা অনুষ্ঠানের মাঝে তিনি অহেতুক একটা সন্তান সমতুল্য মেয়ের সঙ্গে বিবাদ শুরু করেছেন। মাধুরী অনুশোচনা বোধ করলেন, মৃত্তিকার দিকে তাকিয়ে বললেন, আমাকে ক্ষমা করে দিও। প্রলয় তার মায়ের খানিকটা পরিবর্তন লক্ষ্য করলো। মাধুরী এবার বাকিদের দিকে তাকিয়ে বললেন, আপনারা প্লিজ কিছুক্ষণ আগের ঘটনা ভুলে যান। এটা জাস্ট একটা ভুল বোঝাবুঝি। মৃত্তিকা সহ বাকি সকলেই মাধুরীর ব্যবহারে অবাক। আর যাই হোক, সে তো এই মহিলাকে হাড়ে হাড়ে চেনে। সংসার জীবনে তাকে তো কম কষ্ট দেয়নি এই মহিলা। কোনো কিছুই সে ভোলেনি, আর না কোনোদিন ভুলতে পারবে। এমন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কিছুক্ষণ আগে যে একটা ঘটনা ঘটে গেছে সেই হয়তো সবাই ভুলে গেছে। স্টেজে পূর্ণতা পুষ্পিতা একটা মিষ্টি পারফরমেন্স চলছে। মেয়ে দুটো বেশ ভালো নাচছে। মাধুরী সামনে বসেছে বিধায় মেয়ে দুটো নাচ নিজের ফোনে ভিডিও করে রাখছেন। এদিকে এক কোণে একটা টেবিলে তনুজা আর মৃত্তিকা বসে রয়েছে। এখানে থাকতে আর ভালো লাগছে না। আনন্দের মাঝে অহেতুক একটা ঝামেলা ঘটে গেল। মেজাজ বিগড়ে আছে মৃত্তিকার। মাধুরী আজও তার মাকে নিয়ে কথা বলতে পিছুপা হলেন না। হুট করেই মহুয়ার কথা মনে পড়ে গেল মৃত্তিকার। জীবদ্দশায় কখনো শান্তিতে থাকতে পারেনি মহুয়া। সারাটা জীবন মেয়ের নামেই বিলিয়ে দিয়েছেন তিনি। সেই তখন থেকে চুপ করে বসে রয়েছে মৃত্তিকা। মুখ দিয়ে একটা টু শব্দ পর্যন্ত বের হয়নি, যেন মুখে কুলু পেটে রয়েছে। তনুজা আগেই খাবার খেয়ে নিয়েছেন। কাল যেই সময়টাকে ওষুধ খাওয়ার কথা ছিল, আজও সেই সময়টাতেই ওনার ওষুধ খাওয়ার কথা। মৃত্তিকা আলাদা করে ওনার জন্য খাবার নিয়ে এসেছে। যেহেতু উনি নিরামিষভোজী, তাই ওনার খাবার আলাদাভাবেই আনা হয়েছিল ক্যাটারিং থেকে। সময় এখন রাত 10টা। অর্পণ বারবার মৃত্তিকা ফোনে মেসেজ করছে। গানের শব্দে নোটিফিকেশন কর্ণগোচর হয়নি, যার কারণে অর্পণের মেসেজও সে দেখেনি। এরই মাঝে মৃত্তিকার হাতে থাকা ফোনটা কেঁপে উঠল। সেই সঙ্গে কেঁপে উঠল মৃত্তিকা।
হুট করে এমন হওয়ায় কিছুটা ঘাবড়ে গিয়েছে সে। ফোনটা হাতে নিয়ে দেখলো অর্পণ কল করেছে। মৃত্তিকা কল কেটে দিল। এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতেই ইচ্ছে করছে না তার। অর্পণও থেমে নেই, দিব্যি সে আরশকে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে। এত মানুষের মাঝেও মৃত্তিকাকে খুঁজে বের করলো। তনুজা বসে স্টেজের দিকে তাকিয়ে রয়েছে। আরও শুট করে মৃত্তিকার সামনে এসে দাঁড়ালো। সে বলল, ভূমি, সরি, মৃত্তিকা, আপনাকে ইরা ডাকছে। আমায় কেন ডাকছে? ক্ষীণ হেসে আরশ বলল, আমি কি করে বলবো ম্যাম, আপনি গিয়েই না হয় শুনে নিন। আর কিছু বলল না মৃত্তিকা। আরশ চলে গেল। একটু পরেই তার আর তৃপ্তির পারফরমেন্স রয়েছে। সে ভীষণ এক্সাইটেড, ভালো লাগার মানুষের সঙ্গে নাচবে বলে কথা। অবশ্য দুদিন নাচের রিহার্সেলও করেছিল ওরা। মৃত্তিকা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তঞ্জুকে বলল, মামনি তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। এই বলে নিজের ব্যাগ আর ফোনটা তনুজার কাছে দিয়ে সে অর্পণ আর ইরার কাছে চলে গেল। ওরা কিছুটা দূরে সামনের টেবিলে বসেছে। মৃত্তিকা গিয়ে ওদের সামনে দাঁড়াতেই অর্পণ জিজ্ঞাসা করলো, কোথায় ছিলিস? জেঠিমা কোথায় কষ্ট পেয়েছে? অত্যন্ত তীক্ষ্ণ স্বরে মৃত্তিকা বলল, কষ্ট পাওয়ার কথা ছিল বুঝি? তবে ওনার এসব কথা আজ আর গায়ে মাখি না আমি। তাহলে মন খারাপ করে আছিস কেন? ভাইয়ের বিয়েতে বুঝি মুখ ভার করে থাকবি? নিমেষেই মুখে হাসি ফুটিয়ে মৃত্তিকা আবারও বলল, তোমার কি তাই মনে হচ্ছে? কিন্তু আমি তো মুখ ভার করে নেই। এই দেখো, হাসছি আমি। অর্পণ মনে মনে কিছু একটা ভাবলো। মৃত্তিকার কাছে তার একটা আবদার রয়েছে। সে জানে না এখন এই মুহূর্তে এই আবদার করাটা ঠিক হবে কিনা। মৃত্তিকার মনটা এমনিতেই খারাপ, সে তার খুব ভালো বুঝতে পারছে। তবুও বলতে ইচ্ছে করলো অত্যন্ত। কিছু সময়ের জন্য হলেও তো তার বোনের মনটা ভালো হবে। অর্পণ এবার কিছুটা আমতা আমতা করে বলল, তোকে আমার একটা আবদার রাখতে হবে বোন। আবদারের কথা শুনে অবাক হয়ে মৃত্তিকা শুধালো, আবার কি আবদার ভাইয়া? ওদের পারফরমেন্স শেষ হলেই তুই নাচবি। এখন নাচানাচি করার মতো মন মানসিকতা নেই আমার। তুমি একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। মৃত্তিকা এবার ইরার দিকে তাকিয়ে বলল, ইরা তুমি প্লিজ ভাইয়াকে বোঝাও। আরে কি বললো? এটা তোমাদের ভাই বোনের মধ্যকার ব্যাপার। দূর থেকে সবটা দেখছে প্রলয়। গান বাজনার কারণে কোনো কিছুই শোনা যাচ্ছে না। স্টেজে পূর্ণতা পুষ্পিতা নাচছে, ফটোগ্রাফার ভিডিও করছে। ওদের পরে হয়তো আরশ, তৃপ্তি আর অর্পণীরা একসঙ্গে পারফরমেন্স রয়েছে। অর্পণের ইচ্ছে ছিল প্রলয় আর মৃত্তিকাকে একসঙ্গে একটা কাপল পারফরমেন্স করানোর, কিন্তু তার উপায় আপাতত নেই। তার বোন এমনিতেই তার উপর ক্ষেপে আছে। প্রমিসের দোহাই দিয়ে যাচ্ছে তাই করিয়ে নিচ্ছে সে। না জানি কখনো মৃত্তিকা রেগে মেগে আগুন হয়ে যায়। বহু কষ্টে একটা পারফরমেন্সের জন্য রাজি করিয়েছে। কিছুক্ষণ পর অরিজিৎ সিং আর শ্রেয়া ঘোষালের একটা রোমান্টিক গান বাজছে। স্টেজে রয়েছে আরশ, তৃপ্তি আর অর্পণীরা। ওরা মূলত কাপল পারফরমেন্স দিচ্ছে, রিহার্সেল করিয়েছে সবাই মিলে। এক মনে একে দুই, একাকী একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস, নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস, স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম, এ বুকে তবু 12 মাস, ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম। ডাকনামে ডেকে যাই, সেই আগের তোকে চাই, সে যে সেই তাকালেই সর্বনাশ, ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায় পাঠালাম মেয়ের হৃদয়, প্রেম হলে এক সুরে গান বেজে যায়, সে দেয় জখম তবু সেই ভেজাই, ব্যথারা ফিরেছে এপাশ, ঘেমে ভাঙা ঘুম, এ বুকে তবু 12 মাস, ভালোবাসারই মরশুম, ভালোবাসারই মরশুম, দিন বদলে যাবে ফের, হাত ধরে সময়ের ফুটবে ঠিক, মন মাফিক মন পলাশ। ওদের পারফরমেন্স শেষ হলে সবাই করতালি দিতে শুরু করলো। অনেকে তো শীষ বাজাচ্ছে। এবার স্টেজে দাঁড়িয়ে এরা ঘোষণা করলো তার বান্ধবী মৃত্তিকা একটা সুন্দর নাচ সবাইকে উপহার দিতে চলেছে। প্রলয় মনে মনে হাসলো, কি নাটকটাই না করছে এরা। অথচ ওরা জানেই না যে প্রলয় অনেক আগে মৃত্তিকার সবটা জেনে গিয়েছে। সে চায় না এখনই মৃত্তিকাকে এই কথাটা বলতে। প্রলয় একটা কথা ভেবে পাচ্ছে না। মৃত্তিকা তো এখানে রয়েছে, সঙ্গে তনুজা রায়চৌধুরীও এসেছেন, তবে তাদের সন্তান, তাকে তো কোথাও দেখতে পেল না সে। তাকে কি অন্য কারো কাছে রেখে এসেছে? আর কিছু ভাবতে পারলো না প্রলয়। সে এবার সামনে এসে অর্পণের পাশে বসলো। মৃত্তিকাকে স্টেজে ডাকলো ইরা।
শিকদার বাড়ির সবাই সামনে নাচতে হবে ভেবে খানিকটা ইতস্তত বোধ করলো মৃত্তিকা, তবুও সে স্টেজে গেল। তাকে দেখে চক্ষু চড়ক গাছ মেহরাব শিকদারের। নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না তিনি। এরা স্টেজ থেকে নেমে গেল। রবীন্দ্রসঙ্গীত বাজছে। মৃত্তিকা তার শাড়ির আঁচল কোমরে গুজে নিয়েছে। সামনেই প্রলয়কে এভাবে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কিছুটা ঘাবড়ালো। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে মনে সাহস সঞ্চার করলো। এখানে নেই মানুষগুলোর সামনে নাচার কোনো ইচ্ছেই তার নেই, শুধুমাত্র নিজের ভাইয়ের মন রক্ষাতে একটা পারফরমেন্সে অংশগ্রহণ নিচ্ছে। গান বাজতে শুরু করেছে। কিছু স্বপ্ন, কিছু মেঘলা, কিছু বইটই ধুলো লাগা, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মমচিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, রীতিনিত্যে ফুল ছিঁড়তে শুধু তোমারই কথা ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেলার বেলা ফুল হৃদয়ে মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তের সৌরভের শিখা জাগলো বসন্তে। নীল দিগন্তে দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, করছে কি ভয়টাই মনে হলে নয় ছয়। পাতা ঝরার মরশুম, আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেলার বেল ফুল হৃদ মাঝারেই থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তের সৌরভের শিখা জাগলো জাগলো। জাগলো বসন্তে নীল দিগন্তে, কিছু স্বপ্ন, কিছু মেঘলা, চোখে চোখ রাখা এক রত্তি, কিছু ইচ্ছে সাড়া দিচ্ছে মন ইতিউতি। তিন সত্যি তারই সঙ্গে বিভেদে দেখি কি হয় ভালো মন্দে, তিমিদঙ্গে সে তরঙ্গে এলো ঢেউ কুচকুচ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেল ফুল হৃদ মাঝারেই থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে। মৃত্তিকার নাচের সঙ্গে লম্বা বিনুনি দুলে উঠছে, চুল থেকে খুলে পড়েছে গাঁদা ফুলের মালাটা, হয়তো চুলে ঠিক করে লাগানো হয়নি। ফুলের মালাটা যে পড়ে গিয়েছে সেদিকে খেয়াল নেই মৃত্তিকার। সে এক কোণে দাঁড়িয়ে হাঁপাচ্ছে, গরম লাগছে কিছুটা। কোমরে গুজে রাখা শাড়ির আঁচল নামিয়ে নিল সে। হুট করে মনে হলো শীতল হাওয়া তার দিকেই আসছে। আশেপাশে তাকিয়ে দেখলো স্ট্যান্ডিং ফ্যান তার দিকেই তাক করা। কই, এতক্ষণ তো ফ্যান এখানে ছিল না, হঠাৎ করে কোত্থেকে উদয় হলো? কেউ কি ফ্যানটাকে এদিকে তাক করে দিয়েছে? স্টেজে মৃত্তিকাকে দেখে হতভম্ব মেহরাব শিকদার। তিনি ভাবতেই পারছে না ভূমি এখনো বেঁচে আছে। পৃথিবী গোলাকার, তার মানে এই নয় ওনার জীবনটাও গোলাকার হতে হবে। নাছোড়বান্দা অতীত কিছুতেই পিছু ছাড়ছে না। শরীরটা খারাপ হতে লাগতে শুরু করলো। তিনি দাঁড়ানো থেকে হঠাৎ করে চেয়ারে বসে পড়লো। ডান হাত ধারা ক্রমাগত বুকের বাঁ পাশটায় ডলছেন। চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। অতিরিক্ত চিন্তায় যেন মুহূর্তে ওনার প্রেশার ফল করতে শুরু করেছে। ফ্যানের বাতাসও যেন গরম লাগতে শুরু করেছে। পাঞ্জাবির বোতাম দুটো খুলে ফেলেছেন, ঘামছেন কিছুটা। ফিরোজা খেয়াল করলেন বিষয়টা। স্বামী এহেন অবস্থায় দিক বিদিক শূন্য হয়ে পড়লেন। হন্তদন্ত হয়ে জিজ্ঞাসা করলেন, তোমার কি হলো? এমন করছো কেন? বুকে হাত রেখে মেহরাব শিকদার বললেন, ফিরোজা, আমার শরীরটা খারাপ লাগছে। দাঁড়াও, আমি অর্পণকে ডাকছি। মেহরাব শিকদার ওনাকে থামিয়ে দিয়ে বললেন, তুমি কি পাগল হলে? এমন একটা দিনে ছেলেটাকে দুশ্চিন্তা দেব? একটু বিশ্রাম নিলেই আমি ঠিক হয়ে যাব। তাহলে আরশকে ডাকি। তোমার কোথায় অস্বস্তি হচ্ছে আমাকে বলো। বুকে খানিকটা ব্যথা হচ্ছে। তুমি বলছো খানিকটা, তুমি একটু বসো, আমি আরশকে ডাকছি। মেহরাব শিকদারকে বসিয়ে রেখে ফিরোজা চলে গেলেন আরশকে ডাকতে। স্বামীর জন্য ভীষণই চিন্তা হচ্ছে ওনার। হুট করে লোকটার কি হলো? এতক্ষণ তো ঠিকই ছিল। এরই মাঝে তিনি আরশকে নিয়ে চলেও এলেন। আরশ এই আশেপাশেই ছিল। সে এসে মেহরাব শিকদারের পালস চেক করলো। বিয়েবাড়ি অনুষ্ঠানে কেয়ার স্টেথোস্কোপ সঙ্গে নিয়ে ঘোরে। তবে মেহরাব শিকদারের অবস্থা অনুমান করে আরশ বলল, আঙ্কেল, আপনি কি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছেন? তাহলে প্লিজ সমস্ত চিন্তা মাথা থেকে দূর করে দিন। আপনাকে বেশি বেশি বিশ্রাম নিতে হবে। অর্পণকে এই ব্যাপারে কিছু বলো না বাবা, বুঝতেই তো পারছো ওর জীবনে গুরুত্বপূর্ণ এই দিনগুলো একবার চলে গেলে আর ফিরে আসবে না। আমি ওকে চিন্তায় ফেলতে চাই না। আমি অর্পণকে কিচ্ছু জানাচ্ছি না, তবে আপনাকে আশ্বাস দিতে হবে যে আপনি সময় মতো খাওয়া আর নিজের যত্ন নেবেন। প্রত্যুত্তরে শুধু গাল এলিয়ে হাসলেন মেহরাব শিকদার। ফিরোজা এক গ্লাস পানি এগিয়ে দিলেন স্বামীর দিকে। কাল রাতে গায়ে হলুদের অনুষ্ঠান বেশ রাত করেই শেষ হয়েছে।
অনেক রাত হয়ে যাওয়ায় না চাইতেও প্রলয়ের গাড়ি করে বাড়ি ফিরতে হয়েছে মৃত্তিকার তানজুকে। অর্পণ তো ব্যস্ত ছিল, এত রাতে একা যাওয়ার সাহসও পাচ্ছিল না মৃত্তিকা। তার মাঝে একটা ভয় আজও থেকে গিয়েছে। এভাবে একা রাতে একবার বের হয়ে নিজের জীবনের সব থেকে বড় ক্ষতিটাই তো সে করেছিল। ঘটনার পুনরাবৃত্তি হোক, সে সেটা চায় না। মেহরাব শিকদার পুনরায় মৃত্তিকাকে দেখে হয়তো নিজের দোষগুণ সব গুলিয়ে ফেলেছে। না জানি কখন কি করে বসেন, আবার কার ক্ষতি করার মত্ত হন। সেই জন্য অনিচ্ছা সত্ত্বেও প্রলয়ের সঙ্গে ফিরতে হয়েছে তাকে। পথে কেউ কারো সঙ্গে একটা কথা পর্যন্ত বলেনি। প্রলয় এখন চুপ করে যাওয়াটা মৃত্তিকার ঠিক বলে মনে হলো না। এমনিতে তো প্রচুর কথা বলার লোক প্রলয়। এর থেকে যতবার তাদের দেখা হয়েছে ততবারই প্রলয় নিজ থেকে কথা বলার চেষ্টা করেছে। না জানি কোন প্যাচ কষছে লোকটা, কথার জালে ফেলতে ওস্তাদ। পথিমধ্যে কাল তনুজার সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছে প্রলয়। আজকে পুরোটা দিন কেমন পানসে যাচ্ছে। বাতাবরণ ম্লান করেছে, রোদ নেই, আবার বৃষ্টি দেখাও মিলছে না। কেমন একটা গুমট রূপ ধারণ করেছে প্রকৃতি। এমন পরিবেশ মোটেও পছন্দ নয় মৃত্তিকার। তনুজাকেও ঘর থেকে বের হতে দেয়নি। দুপুরের রান্নাটাও সে নিজেই করেছে। তনুজার জন্য আলাদা করে বেগুন ভাজা আর সবজি করে দিয়েছে। সেগুলোই মা মেয়েতে মেলে খেয়েছিল। এরপর দুজন বাকি সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে পার করেছে। সন্ধ্যার পর মৃত্তিকা আর তনুজা বের হবে। বিয়ে পড়ানো হবে এশারের নামাজের পরপরই। মালঞ্চনীর নিজেদের রূপচর্চা নিয়ে ব্যস্ত পূর্ণতা, পুষ্পিতা, তৃপ্তি আর লামিয়া। ফেস মাস্ক লাগিয়ে চারজন চার জায়গায় বসে রয়েছে। পূর্ণতা পুষ্পিতার ঘরের দরজা ভেতর থেকে লক করা, অন্য কারো ঘরের ভেতর প্রবেশ করার অনুমতি নেই। কিছুক্ষণ পরেই ওরা সাজুগুজু করে শুরু করে দেবে। একজন আরেকজনের চুল স্ট্রেট করে দিচ্ছে, তো আরেকজন কার্লি করে দিচ্ছে। ওদের চারজনের গাউন হুবহু একই রকম। ফিরোজা আর মাধুরীর শাড়িও প্রায় মিলে যায়। সাবিনার জন্য ম্যাজেন্টা রং 3 পিস দেওয়া হয়েছে, আর ছেলেদের সবার একই পাঞ্জাবি। অর্পণকে বাদ দিয়ে শিকদার বাড়ির সকলে ম্যাজেন্টা রঙা ড্রেস আপে থাকবে। শুধুমাত্র অর্পণ আর ইরা লাল শেরওয়ানি আর লেহেঙ্গা পরিধান করবে। বিয়ের উৎসব আমেজে কমিউনিটি সেন্টার সেজে উঠবে লাল রূপে। এশারের নামাজের পরপরই অর্পণ আর ইরার বিয়ে পড়ানো শুরু হবে 7:30টায়। আজ তানজুকে নিয়ে সময় হবার সঙ্গে সঙ্গে চলে এসেছে মৃত্তিকা। নিমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছে। অতিথি আপ্যায়নের দায়িত্ব বরকনের স্টেজে বসানো হয়েছে। ফটোগ্রাফার নিজেদের মতো করে ছবি তুলছে। অতিথিরা এসেও ছবি তুলে যাচ্ছে। কাজিন মহলেরা বাকিরাও ছবি তুলছে। সবাই যে যার মতো ব্যস্ত। ক্যাটারিংয়ে খাবারের ব্যবস্থা করা হয়েছে। অতিথিরা ইতোমধ্যে খাবার খাওয়া শুরু করে দিয়েছে। ক্যাটারিংয়ের লোকেরাই খাবার সার্ভ করে দিচ্ছে। মৃত্তিকা তখন তনুজাকে নিয়ে একটা টেবিলে বসেছিল। অর্পণের সঙ্গে আগেই দেখা করে এসেছে, ছবিও তুলেছে কয়েকটা। তনুজাকে ওরা পাশেই বসিয়ে রেখেছে। অহেতুক কারোর সঙ্গে কথা বলতে গিয়ে অপমানিত হতে হবে, তাই ওনাকে আর কোথাও যেতে দেননি সে। এরই মাঝে তৃপ্তি এসে জোর করে তার কাছ থেকে তনুজাকে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। তনুজার পুরোপুরি খেয়াল রাখবে বলে আশ্বাস দিল। মৃত্তিকা রাজি হয়ে গেল। তনুজাকে নিয়ে চলে যেতে প্রলয় এসে তার সামনে দাঁড়ালো। জিজ্ঞাসা করলো, আর কত নিজেকে আমার থেকে আড়াল করবে? বুঝেও না বুঝার ভান করে মৃত্তিকা শুধালো, আপনি ঠিক কি বলতে চাইছেন? তুমি সব বলছি এমন অবুঝের মতো আচরণ কেন করছো ভূমিকন্যা? আপনাকে ঠিক কতবার বলে আপনি বিশ্বাস করবেন আমি ভূমি নই, মৃত্তিকা আমি। সারা দুনিয়াকে এ কথা বিশ্বাস করাতে পারলো? আপনার বিশ্বাস অবিশ্বাস নিয়ে আমার আসলে কিছুই যায় আসে না। কিপ ডিস্টেন্স ফ্রম মি। প্রলয় এবার মৃত্তিকার ডান হাতের কনুই ধরে বলল। 1 বছর দূরত্ব কি কম ছিল? নিজের হাতটাকে ঝেড়ে সরিয়ে নিল মৃত্তিকা। প্রলয় তার হাত ছুঁয়েছে ভেবে গা রিনরিন করছে। শান্ত মোলায়েম কণ্ঠস্বরে নিমেষেই উকি দিল রুষ্টতা। মৃত্তিকা দাঁতে দাঁত চেপে বলল, এই অনুষ্ঠানের জায়গায় আমি চাইছি না নতুন করে কোনো সিন ক্রিয়েট করতে। প্রলয়ের নিজের সিদ্ধান্তে অটল। আজ সে মৃত্তিকার মুখ থেকে সমস্ত সত্যিটা জেনেই ছাড়বে। সেও ফিসফিসিয়ে বলল, সাইডে এসো, কথা আছে। মৃত্তিকা সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার আপনার সঙ্গে কোনো কথা নেই। দেশের এমপি হয়ে আপনি বুঝি অচেনা মেয়েদের এইভাবেই সাইডে ডাকেন? অন্যদের ডাকি কিনা জানা নেই, তবে তোমাকে ডাকছি যখন, দ্যাট মিন্স ইউর স্পেশাল। আপনার ফালতু বকবকানি আপনার কাছেই রাখুন। মৃত্তিকা চলে যেতে নিলে প্রলয় তার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। তনুজাকে তৃপ্তির কাছে রেখে এসেছে প্রলয়।
এখানে আসার পর থেকে মৃত্তিকাকে চোখে চোখে রাখছিল সে, কখন একা পাবে আর নিজের কথাগুলো উগলে দিতে পারবে সেটারই সুযোগে ছিল। তখন ইচ্ছে করেই তনুজাকে নিজের সঙ্গে নিয়ে গিয়েছিল তৃপ্তি। প্রলয়ের কথাতেই সে এমনটা করেছে। এদিকে প্রলয়কে মৃত্তিকার সঙ্গে সঙ্গে দেখে গুলবাহার ওনার মেয়েকে বললেন। মাধুরী বিরক্ত হয়ে বললেন, আহ মা, তুমি এসব নিয়ে মাথা ঘামিও না। আমি চাই না প্রলয়ের কোনো বিষয়ে তুমি বা অন্য কেউ মাথা ঘামাক। ভুল করেছি আমি, যার জন্য আমার নিজের ছেলের সঙ্গেই দূরত্ব বেড়েছে। ছেলেটা আমার আগের মতো নেই, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। কিন্তু আমি তো মা, ছেলের মনের খবর আমি বুঝতে পারি। সেদিন আমার এত মিথ্যে বলা উচিত হয়নি। ওদের ভুল বোঝাবুঝির সৃষ্টির কারণ তো আমি নিজেই। মেহরাবের কথায় আমার ছেলেটা খুশি হতে গিয়েও খুশি হতে পারেনি। ভূমি 2.5 মাসের অন্তঃসত্ত্বা ছিল, আর মেহরাব বলেছিল 2 সপ্তাহের। মেয়েটাকে বাড়ি থেকে বের করার তাড়নায় মা হয়ে আমি আমার ছেলের মনটাকে বিষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। রাগের বশবর্তী হয়ে জীবনের সকল ভুল কাজগুলো আমিই করেছি। মেয়ের চোখে তীব্র অপরাধবোধ লক্ষ্য করলেন গুলবাহার। মেয়ে নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই বা কম কিসের। ক্ষীণ হেসে বললেন। মাথা নিচু করে সবটাই শুনলেন মাধুরী, কিছুই বলার নেই ওনার। এদিকে মৃত্তিকাকে নিয়ে কমিউনিটি সেন্টারে দোতলায় এসেছে প্রলয়। এই জায়গাটা খালি, এখানে আপাতত কেউই আসবে না। মৃত্তিকার সে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। আজ সে মৃত্তিকার কাছ থেকে সমস্ত সত্যিটা জেনেই ছাড়বে। সে শুধালো, কেন বারবার তুমি আমার কাছে নিজের পরিচয় লুকাচ্ছ ভূমিকন্যা? একটা ভুলের শাস্তি আর আমাকে কত কাল পেতে হবে? মৃত্তিকা মুখ ফুটে কিছুই বলবে তার আগেই প্রলয় তার সামনে সেই ডিএনএ রিপোর্টটা তুলে ধরলো। মৃত্তিকা প্রথমে বুঝলো না এটা কিসের কাগজ। তার অবস্থা বুঝতে পেরে প্রলয় নিজে থেকেই বলল, এটা ডিএনএ রিপোর্ট। এখানে স্পষ্ট লেখা রয়েছে তুমি ওয়াজিফা মেহরাব ভূমি। আপনার রিপোর্টে ভুল আছে মিস্টার সেহরি শাহরশান প্রলয়। আর কত? আমি তো কোনো মিথ্যে স্বীকার করতে বলছি না। মিথ্যে স্বীকার করে লাভ কি? তোমার জাস্ট সত্যিটা বলতে বলছে। কেন তুমি মিথ্যে পরিচয় বহন করছো? নিজের অস্তিত্বকে কেন বিলুপ্ত করে দিচ্ছ তুমি ভূমিকন্যা? চুপ করুন। এই নামটা আমি ঘৃণা করি, আর এই নামের সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষকে ঘৃণা করি আমি। চলে যা আমার চোখের সামনে থেকে। নিজের পারিপার্শ্বিক অবস্থার কথা বেমালুম ভুলে গিয়েছে মৃত্তিকা। কি থেকে কি বলছে সে নিজেও জানে না। প্রলয় আবারও বলল, এত ঘৃণা কেন? আবার কিছু আগের মতো করে নেওয়া যায় না? আমাদের একটা ছোট্ট পরিবার হবে, যেখানে তুমি, আমি আর আমাদের সন্তান। সন্তানের নাম শুনতেই শিরায় উপশিরায় রক্ত ছলকে উঠল। হাত পা কাঁপছে মৃত্তিকার, মাথা ঝিমঝিম করছে, পুরনো ক্ষত তাজা হয়ে উঠেছে। প্রলয়ের পাঞ্জাবির ওপর থাকা কটিটা শক্ত করে ধরে মৃত্তিকা বলল, শুধুমাত্র আপনার একটা ভুলের কারণে আমার সন্তান পৃথিবীর আলোটুকু দেখতে পারেনি। ওরা মেরে ফেলেছে তাকে, সেই সঙ্গে ভূমি সত্তাকেও মেরে দিয়েছে ওরা। সবকিছুর জন্য দায়ী আপনি। প্রত্যেকটা মুহূর্ত একটু একটু করে তরপাচ্ছি আমি। আমার কষ্টটা যদি আপনি একাংশিকও অনুভব করতেন তাহলে আমায় অবিশ্বাস করতে পারতেন না। আমি আপনার কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, আর আপনি আমায় অপূর্ণতা আর বিষণ্ণতা ছাড়া কিছুই দিতে পারলেন না। এই জীবনে আমি আপনাকে কখনোই ক্ষমা করবো না এমপি মশাই। মৃত্তিকা কাঁদছে, খুব করে কাঁদছে। কেঁদে নিজের মনকে হালকা করার চেষ্টা করছে। এতদিনের জমে থাকা রাগটাকে বের করার চেষ্টা করছে। মৃত্তিকার কথাগুলো বিশ্বাস করতে খুবই কষ্ট হলো প্রলয়ের। তার জীবনের সব থেকে বড় পাপটা সে করেছে। কিছু বলার মতো ভাষা আজ অবশিষ্ট নেই। পা দুটো অসাড় হয়ে আসছে। নিস্তব্ধ নির্বাক প্রলয় মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সেদিন তার একটা ভুলের জন্য একটা নিষ্পাপ প্রাণকে মরতে হয়েছে। সবকিছুর জন্য দায়ী সে। প্রলয়কে এমত অবস্থায় দেখে তাচ্ছিল্য করে হাসলো মৃত্তিকা। যাওয়ার আগে শুধু কয়েকটা কথা বলে গেল। এই মৃত্তিকা তার আম্মার খুনিকে নিজের হাতে শাস্তি দেবে। সে মৃত্যুর জন্য একটু একটু করে তরপাবে। খুব সহজ মৃত্যু তাকে দেব না তো আমি। যেভাবে আমার আম্মাকে তরপাতে তরপাতে মরতে হয়েছিল, ঠিক সেভাবেই তাকে মারবো আমি। তার পাপের সাম্রাজ্যেই তার মৃত্যু হবে। অর্পণীরার বিয়ে পড়ানো হচ্ছে। শিকদার বাড়ি আর মোড়ল বাড়ির সকলেই সেখানে উপস্থিত। অর্পণ অনেকবার মৃত্তিকাকে মেসেজ করেছে তাড়াতাড়ি করে যেন সামনে চলে আসে, কিন্তু মৃত্তিকার কাছ থেকে কোনো প্রত্যুত্তর আসেনি। এদিকে মৃত্তিকা কাঁদতে কাঁদতে তনুজার সামনে এসে দাঁড়ালো। আপাতত এদিকে কারো ধ্যান নেই, সবার মনোযোগ জুড়ে রয়েছে অর্পণ আর ইরা। মৃত্তিকাকে এমন অবস্থায় দেখে কিছুটা হতভম্ব হলেন তনুজা। হুট করে মেয়েটার কি এমন হলো? সে এমন একটা অনুষ্ঠানের জায়গায় কান্না করছে,
আবার কেউ কিছু বলেনি তো? এমন অনেক কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মৃত্তিকা তার চোখ মুছে নিল। তনুজা জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে? কাঁদছিলি নাকি? মামুনি, আমি আর এক মুহূর্তে এখানে থাকতে চাইছি না। কেন? আবার কি হলো? এখানে আমি কিছুই বলতে পারবো না। তোমাকে বাড়ি গিয়ে আমি সবটা বলছি। মৃত্তিকাকে একদমই স্বাভাবিক লাগছে না, অনেকটাই অন্যরকম লাগছে। হয়তো কেউ কিছু বলেছে, তা না হলে এত সহজে মৃত্তিকার চোখ থেকে পানি ঝরতো না। তনুজা আবারও জিজ্ঞাসা করলেন, তুই ঠিক আছিস তো মা? আমি ঠিক আছি, প্লিজ চলো আমরা বাড়ি ফিরে যাই। অর্পণকে বলে যাবি না? না, ভাইয়াকে বলে গেলে আমায় যেতেই দেবে না। ওকে পরে মেসেজ করে দিলেই হবে। আচ্ছা চল তাহলে। তুই তো খাবারও খেলি না।